হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা সম্ভবত একটু হতাশ, কারণ আমি গত 2 দিন যাবত ক্লাস একটু অফ রেখেছি, বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, আমি আবার ফিরে এসেছি। আমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো আবার শুরু হলো। সো আজকের ক্লাসে আমরা আপনাদের কিন্তু রাইট ফ্রম ভার্বের ক্লাস চলছিল। আমি প্রথম অংশে একটা ক্লাস নিয়ে ফেলেছি, যেখানে বেসিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আজকে আমরা যেটা করবো কি, রাইট ফ্রম ভার্বের যে বাকি অংশটা আছে, অর্থাৎ রুলস রেগুলেশন রিলেটেড যত কথাবার্তা, সেগুলো আজকের ক্লাসে শেষ করবো। ঠিক আছে? আমি নট শিওর যে আজকের ক্লাস শেষ হবে কিনা, কারণ এই টপিকটা অনেক বড় একটা টপিক। সো আপনারা একটু ঝটপট যুক্ত হয়ে যান, কারণ এই ক্লাসগুলো তো অনেক সিরিয়াস ক্লাস। আর এই জন্য আমরা আসলে এই ক্লাসগুলোর মাঝে আমি বেসিক্যালি অনেক ইয়ার্কি ফাজলামো করে করে পড়ানোর পছন্দ করি, এবং ক্লাসের মধ্যে আমি অনেক লাইক মজাদার কথাবার্তা বলি। কিন্তু আপনাদের এই ক্লাসগুলোতে আমি খুব সিরিয়াস ক্লাস নিচ্ছি, বিকজ আমার মনে হচ্ছে যে না, টাইমের মধ্যে যদি শেষ করতে চাই, তাহলে একটু সিরিয়াস হয়ে জিনিসগুলোকে পড়ানো উচিত। সো আমি প্রথমে আপনাদের কমেন্টগুলো একটু নিয়ে নিব, একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে, আর আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কয়েকজন বন্ধুকে মেনশন করে দিবেন, এবং আমাদের লাইভে একটু শেয়ার করে দেবেন। অনেকগুলো কাজের কথা বলবেন না। আচ্ছা, আপনি শেয়ার করে দেন, প্রথম কাজ শেয়ার করে দেন। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করেন, আমার ভিডিওতে আমাকে অ্যাড দেখাচ্ছে, আমার ভিডিওতে আমার অ্যাড দেখায়। চিন্তা করেন, এগুলো কি সহ্য হয়? আচ্ছা, সিলেট থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই একটু লাইভে শেয়ার করে নিই। শেয়ার করে দেওয়ার পর ইনশাআল্লাহ আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসে শুরু করব। জাহিদ ভাই আছেন লালমনিরহাট থেকে, লাদিনা তাবস্তুম আছেন আমার সাথে, আছেন রাজশাহী থেকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে দেখছেন আবিদিন ভাই আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা ক্লাসে শুরু করছি। আই এম ফ্রম ঢাকা। আমি জানি না যে কতটুকু স্টুডেন্ট আজকে আমি পাবো, বাট স্টিল আই ট্রাই টু লাইক কন্টিনিউ দ্য লেকচার, যাতে করে আপনারা বেনিফিটেড হন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা বেসিক্যালি গত ক্লাসে আমরা বেসিকটা আলোচনা করেছিলাম, এবং তারপরে কিন্তু আমি 2টা ভিডিও দিয়েছি আপনাদের। আপনারা অনেকেই বলেছিলেন যে টেন্সের প্রবলেম আছে, আমি টেন্সের একটা ভিডিও আপলোড করেছি, এবং আপনারা অনেকেই বলেছিলেন যে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল নিয়ে সমস্যা আছে, সেটারও একটা ভিডিও আপলোড করেছি। আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও সমস্যা আছে, সেটা নিয়েও ভিডিও আপলোড করা হয়েছে। তো যারা এগুলো দেখেন না, একটু কষ্ট করে এই ক্লাসটার পর ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে এই রাইট ফর্ম ভার্বে প্রচুর হেল্প হবে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তো ডিরেক্টলি কোশ্চেন চলে আসে রাইট ফর্ম পার্টের ভিতরে। ঠিক আছে? সো আমরা যে জিনিসটা আজকে আলোচনা করব, বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন, যেগুলো আপনারা অলরেডি মোটামুটি অনেক কিছুই জানেন এগুলো সম্পর্কে, বাট স্টিল আমরা একটু রিভাইজ করার চেষ্টা করব, যারা জানেন না তাদের জন্য সুবিধা হবে। সো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে উড রাদার। কি দেখবো? উড রাদার। তো এখন একটা বিষয়, একটা প্রথম যে রুলসটা ছিল, which is that it is টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই রুলটা আমি কমপ্লিট এই সেন্টেন্সে আপনাদের খুব সুন্দর করে পড়িয়েছিলাম গত 2 অথবা 3টা ক্লাসের আগের একটা ক্লাস, যেখানে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম রিলেটেড যত কথাবার্তা আছে সব কিন্তু আমি সেখানে পড়িয়েছি, এবং আমার মনে হয় না যে এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে আপনাদের। সো আমি শুরু করছি উড রাদার থেকে। আমার মনে হয় যে এটাই বেটার হবে। সো উড রাদার কয়জন আছেন আমাদের সাথে? আচ্ছা, লালবাগ থেকে আছেন। বা ইংলিশে অনেক ভয় লাগে, টেনশন নেওয়ার কিছু নাই, ক্লাস করেন, ইংলিশ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমার কাজ করছে না কেন? স্টিল আজকে কাজ করছে না, দেখেন তো আমার, জাস্ট বিট। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, আমার লাইক ইয়াতে প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি এটা সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। ওকে, ক্লাস তাহলে এখন কবে কবে হবে? ক্লাস কবে কবে হবে এটা আমি আজকে জানিয়ে দিব। ক্লাস বেসিক্যালি আমি প্রতিদিন নেওয়ার কথা বলেছিলাম, বাট ক্লাসটা আমি ভাবছি সপ্তাহে 3 দিন নিব,
সেটা হচ্ছে যে শনি সোম বুধ এই 3 দিন, শনি সোম এবং বুধ, এই 3 দিন ঠিক রাত 10টায় এই 3 দিন ক্লাস নিব ভাবছি। তার কারণ আমারও কিছু ব্যস্ততা থাকে, পেইড ব্যাচের ক্লাস থাকে, এই কারণে এই ক্লাসগুলোকে আমরা সপ্তাহে 3 দিন ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ঠিক আছে? সো উড রাদার কথার অর্থ কি? উড রাদার কথা অর্থ হচ্ছে বরং। এর অর্থ কি? বরং। দেখেন এগুলোর অর্থগুলো জেনে রাখলে কিন্তু আপনার ব্যবহার করতে অনেক বেশি ইজি হবে, আপনি খুব সুন্দর করে এগুলো ব্যবহার করতে পারবেন। তো রাইট ফর্ম ভার্বে যেটা হয় যে উড রাদার যুক্ত কিন্তু বাক্য দেওয়া থাকে আপনাদের, সেগুলো আপনাদের ক্র্যাক করতে হয়। যেমন একটা উদাহরণ দেই, এরকম থাকতে পারে যে I would rather die than dash. I would rather die than dash. এখানে মনে করেন আপনাদের বলা থাকলো go outside, এইটা একটা ফরমেশনে থাকতে পারে, অথবা এর আগে এই যে উড রাদারের পরের যে ভার্বটা আছে না, এইটাও কিন্তু আপনাদের শূন্য স্থানে দিয়ে দিতে পারে রাইট ফর্ম ভার্বে। যেমন I would rather, এবার এখানে শূন্য স্থান die দেন, এরপর হচ্ছে আপনার বাকি অংশ, এরকম কিন্তু থাকতে পারে। এখন এইটার কিভাবে আপনি করবেন মাথায় রাখবেন যে would rather এর পর যে কোনো ভার্ব থাকলে সেটা সবসময় ভার্বের বেস ফর্মে হয়। কিসে হয়? ভার্বের বেস ফর্ম নিতে হবে। I would rather die, I would rather go, I would rather sleep, I would rather eat, এরকম হবে। অর্থাৎ ভার্বগুলোকে ওই বেস ফর্মই রাখতে হবে। আমি কিন্তু প্রথম দিন বেস এবং প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ফর্মের পার্থক্য বুঝিয়েছিলাম, যে একটা ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে কি পার্থক্য রয়েছে, এটা আপনারা জানেন অলরেডি, তাই না? খেয়াল করে দেখেন, সো I would rather die than go outside। তাহলে এখানে প্রথমটা যদি করতাম, এখানে আমরা ডাই তো অলরেডি পেয়ে গেলাম, তাহলে I would rather die, এই যে এটা কি হবে? বেস ফর্মে হবে, I would rather die। এবার পরবর্তী ভার্বটাও কিন্তু দেনের পরবর্তী ভার্বটাকে আমাদের বেস ফর্মই রাখতে হবে, তাহলে go outside। তার মানে এর আগে পিছিয়ে যে দুইটা ভার্ব থাকবে, দুইটাকে আমাদের প্রেজেন্ট কিংবা বেস ফর্মে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? বেগ বা এইচএসসি তে কিভাবে স্টার্ট করব? অপু সরকার, আমার ক্লাসগুলো করো, তুমি দিক নির্দেশনা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লাসগুলো করলে কিন্তু দিক নির্দেশনা ইনশাআল্লাহ পেয়ে যাবা, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, সো এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমার মনে হয় যে বাক্যের মধ্যে কিংবা প্যাসেজের মধ্যে যদি এরকম বাক্য থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি কোনো বাক্যে বা কোনো প্যাসেজের মধ্যে এরকম বাক্য দেখেন যে উড রাদার আছে, ওই বাক্যতে কি আছে? উড রাদার আছে, তখন আপনাকে কল্পনা করতে হবে, আচ্ছা উড রাদার মানে হচ্ছে বরং, তার মানে এর পরবর্তী দুইটা ভার্বই হচ্ছে আমাদের বেস ফর্মে নিতে হয়। দেনের আগের ভার্বটা এবং দেনের পরের ভার্বটা দুইটাকে আমাদের বেস ফর্মে নিতে হবে। খুব সিম্পল, এই জায়গাটা মনে রাখলে আপনি খুব সুন্দর করে এটা আনসার করতে পারবেন। সো এবার এটার সাথে আরেকটা মিল রেখে আরেকটা আছে, which is that had better। কি বলি আমরা এটাকে? had better। এর অর্থ কি কে বলতে পারবেন? একটু বলেন দেখি, একটু কমেন্টে জানান, ঠিক আছে? হ্যাঁ, উড রাদার একটা ফ্রেজ, এক্স্যাক্টলি, উড রাদার হচ্ছে একটা ফ্রেজ। আসাম থেকে আমাকে জাকারিয়া দেখছেন, ফারহানা হক আছেন, বলেছেন ফ্রেজ কিনা বলে দিলাম। কক্সবাজার থেকে আমার সাথে যুক্ত আছেন অনেকেই, থ্যাংক ইউ। সাদেক ভাই বলেছেন যে আই এম সিং ফ্রম কক্সবাজার, টেক লাভ, থ্যাংক ইউ, ইউ অলসো। ওকে, আচ্ছা, এবার হ্যাড বেটার কথা অর্থ কি? হ্যাড বেটার কথা হচ্ছে যে বরং ভালো। কি? বরং ভালো। এর আগের বাক্যটাতে আমরা শুধু দেখলাম যে উড রাদার মানে হচ্ছে বরং, আর হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। আমরা অনেক সময় এরকম বাক্য বলি না যে আমার মনে হয় আগামীকাল যাওয়াই ভালো, আমার বরং এখানে থেকে যাওয়াই ভালো, আমার বরং অপেক্ষা করাই ভালো। এই যে বরং ভালো, এরকম বাক্যগুলো আপনাদের ওই প্যাসেজের মধ্যে দেয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন একটু মাথায় রাখেন। তো হ্যাড বেটারের ক্ষেত্রে যেটা হয়, আপনার সবসময় ভার্বের এই আগের অংশটার মতোই উড রাদারের ক্ষেত্রে আমরা কি দেখেছি? উড রাদারের পরবর্তী দুইটা ভার্বই বেস ফর্মে হয়। ঠিক হ্যাড বেটারের ক্ষেত্রে যে ভার্বটা থাকবে পরবর্তী ভার্বটা আমাদের বেস ফর্মে হবে। যেরকম আমি যদি বলি যে আই হ্যাড বেটার স্টপ টকিং,
আই হ্যাড বেটার স্টপ টকিং। এবার এই বাক্যের মধ্যে আপনাদের একটা ভেজাল লাগতে পারে। দেখেন কি বললাম আমি, হ্যাড বেটার পরবর্তী ভার্বটা আমাদের বেস ফর্মে নিতে হবে। খুবই ভালো কথা। যদি বাক্যটা এইভাবে থাকে তবে কিরকম একটু দেখেন তো, বাক্যটা যদি শূন্যস্থানটা এইভাবে থাকে, স্টপ টকিং, যদি এরকম থাকে তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাক্যটা যদি এরকম থাকে, আই হ্যাড বেটার স্টপ, এখানে যদি টক থাকে তখন কি করবেন স্যাররা? তখন আপনি মনে হতে পারে যে হ্যাড বেটার আছে, এর পরবর্তী ভার্বটা আমাদের বেস ফর্ম নিতে হবে। ভুল, কারণ এখানে দুইটা ভার্ব আছে, এই ভার্বটা এবং এই ভার্বটা। মাথায় রাখবেন যে একটা বাক্যের মধ্যে যখন দুইটা ফাইনিট ভার্ব থাকে তখন একটা ফাইনিট ভার্বকে ফাইনিট রাখতে হয় আর আরেকটা ফাইনিট ভার্বকে নন ফাইনিটে রূপান্তর করতে হয়। আর নন ফাইনিটে রূপান্তর করার কয়েকটা নিয়ম, দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে টু যুক্ত করে, মানে ইনফিনিটিভ টু যুক্ত করে, আর একটা হচ্ছে আইএনজি যুক্ত করে, মানে কি প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান বানিয়ে। তো এখন তার মানে সোজা কথায় যদি আমি বলি যে কোনো বাক্যে যদি দুইটা ফাইনিট ভার্ব থাকে তার মধ্যে একটা ফাইনিট ভার্ব সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই হ্যাড বেটার স্টপ, এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা তো জানি হ্যাড বেটারের পর অবশ্যই বেস ফর্ম হবে, তার মানে এরপরে আমি এর সাথে আইএনজি যুক্ত করতে পারবো না। কার সাথে তাহলে যুক্ত করতে হবে? টকের সাথে। তাহলে কি বলবো? আই হ্যাড বেটার টকিং। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে এটুকুতে? আচ্ছা, আই হ্যাড বেটার গো হোম। আচ্ছা, ভেরি গুড। মাজিদা খাতুন বলেছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটা যে ক্লাস আছে ওইটুকু করলে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মাজিদা খাতুন আপু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি যেটুকু পড়িয়েছি আপনাদের ওইটুকুই এনাফ। ওইটুকুতে আমি এনাফ তথ্য দিয়েছি, ওইটুকুর বাইরে আর যাওয়ার দরকার নাই। আপনি ওইটুকু কমপ্লিট করার পর যদি রাইট ফর্ম ভার্বটা কমপ্লিট করেন এই ক্লাসগুলো, তাহলে আপনার কোনো সমস্যা নেই, সব প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। ঠিক আছে, সব পারবেন। আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম। এবার আমরা চলে যাই পরবর্তী অংশে, which is that hardly had কিংবা scarcely had। আমরা অনেক সময় এটা নিয়ে বিপদে পড়ি, তাই না? কোন রুলটা কোনটা? হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড। হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি, হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড, এই কথাটা দ্বারা মূলত কি বোঝায়? প্যাসিভ ভয়েস না হলে শুধু মোরাল ভার্বের পরে সবসময় V1 বসে? শিহাবুদ্দিন ভাই, ভার্বের বেস ফর্ম শুধু মোরাল ভার্বের পরে বসবে তা না। মোরাল ভার্বের পরে তো অবশ্যই বসবে, কিন্তু ভার্বের বেস ফর্ম আর ইনফিনিটিভের পরে বসতে পারে। আরো অনেকগুলো জায়গা আছে যেখানে ভার্বের বেস ফর্ম বসে। আপনাকে ওই জায়গাগুলো একটু খুঁজে দেখতে হবে, বুঝতে হবে। আমি যদি এটা পড়াতে যাই অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু সার্চ করবেন যে ভার্বের বেস ফর্ম কোন কোন জায়গায় বসে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, শুধুমাত্র প্যাসিভ ভয়েস ছাড়া যে মোডাল ভার্বের পরেই বসবে এটা মিথ্যা কথা, মানে এটা ভুল আর কি, এটা হবে না। আচ্ছা, সো হ্যাড, হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড এরকম যদি থাকে তখন আমরা কি করব? আচ্ছা, হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড যদি থাকে তাহলে এখানে বেসিক্যালি কি থাকে? দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ থাকে। একটা ক্লজ হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড যুক্ত থাকে, আর একটা ক্লজ থাকে ইন্ডিপেন্ডেন্ট, ওইটা আলাদা সাধারণ ক্লজ আমি বুঝিয়েছি সম্ভবত। সো এই যে হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড যুক্ত যে ক্লজটা আছে এইটা সবসময় V3 হয়। তাহলে কি বললাম? হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড যুক্ত ক্লজটি কি হয়? ক্লজটির ভার্বটি V3 হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর যে অন্য এবং অন্য ক্লজটির পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। সোজা কথা, হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড এর পরে যে ভার্বটা থাকবে সেটা হবে V3, আর হার্ডলি হ্যাড কিংবা স্কার্সলি হ্যাড থেকে দূরে যে ভার্বটা থাকবে আলাদা একটা ক্লজে সেটা হবে V2। সেটা কি হবে? V2। এইভাবে শর্টকাটে মনে রাখতে হবে। এভাবে কি করতে হবে? শর্টকাটে মনে রাখতে হবে। সরি,
ঠিক আছে? আচ্ছা, সো আমরা এবার একটু এটার ইমপ্লিমেন্টেশনটা দেখার চেষ্টা করি। যেমন একটা বাক্যের মধ্যে এটার ব্যবহার দেখার চেষ্টা করি। বাক্যটা এরকম থাকতে পারে যে hardly had I see you when I get shocked, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো এখন এই বাক্যের মধ্যে দুইটা ভার্ব দেয়া আছে। আমি একটু আগে বললাম যে হার্ডলি হ্যাড যুক্ত যে ক্লজটা থাকবে, এই ক্লজে ভার্বটা হবে কি V3। তাহলে আমরা কি করব, হার্ডলি হ্যাড আই সিন, হার্ডলি হ্যাড আই সিন ইউ when I got shocked। তার মানে এই যে গেটটা আছে এটা কি হবে, V2 তে হবে। সোজা কথা, হার্ডলি হ্যাড যুক্ত ক্লজে ভার্বটা V3 এবং তার অপোজিট যে ক্লজটা থাকবে সেটা হবে V2 তে। খুব সিম্পল একটা ফান্ডা। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ, সিন, ভেরি গুড। ওয়েনও বসতে পারে, দেনও বসতে পারে। মোর্শেদ সন ভাই, ওয়েনও বসে আবার দেনও বসে। আপনি চাইলে দেন বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হার্ডলি হ্যাড আই সিন ইউ দেন আই গট শকড, কোনো সমস্যা নাই। ওকে, স্কার্সলি হ্যাড এর পর ওয়েন বসে। আচ্ছা, দিস একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, খেয়াল করে এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং এইটা এইভাবে মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, এই যে এখানে যে ওয়েনটা আছে না, আপনাদের ক্লজ চিনতে অনেক সময় ভুল হয়। আপনাদের অনেক সময় কি হয় যে ক্লজ চিনতে আপনারা ভুল করেন। এখানে হার্ডলি হ্যাডটা কিন্তু একটা ইন্ডিকেটর, একটা ক্লজ ইন্ডিকেটর। এই হার্ডলি হ্যাডটা এই অংশের সাথে রয়েছে। এটাকে আমরা কি বলি, কোঅর্ডিনেট সাবঅর্ডিনেটেড ক্লজ বলি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ বলি। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন হ্যাঁ, সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কথা হলো যে এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট সব সময় থাকে। অনেক সময় আপনাদের মনে হতেই পারে যে এখানে সাবজেক্ট কোনটা আছে, কোন টেন্স আছে, এগুলো তো আমি কিছুই জানি না, এগুলো আমি কিভাবে অ্যান্সার করব, প্রবলেম পড়তে পারেন। খুব সিম্পলি মনে রাখবেন, হার্ডলি হ্যাড থাকলে তার পরবর্তী ইমিডিয়েট ভার্বটা V3 এবং যে আলাদা ক্লজ আছে তার যে ভার্বটা হবে সেটা হচ্ছে V2। এইটুকু মনে রাখলে আপনার এনাফ। আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে হার্ডলি হ্যাড এর পর এখানে সিন V3 কেন হলো, হতে পারে মনে আসতে পারে। দেখেন, হার্ডলি হ্যাড, এখানে হ্যাড অলরেডি আছে আর আমরা জানি যে হ্যাড এর পর যে কোনো ভার্ব থাকলে সেটা V3 হয়। কোন নিয়ম অনুযায়ী, পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী, রাইট? সো এইভাবেও কিন্তু আমরা প্রুফ করতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এটা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। এর আগেরটার মতোই, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এবং এটা হচ্ছে কানেক্টেড নো সুনার হ্যাড। নো সুনার, নো সুনার হ্যাড। সো এই নো সুনার হ্যাড, এরকম নো সুনার হ্যাড যদি কোনো বাক্যে থাকে তাহলে এর পরবর্তী ভার্বটাও V3 হয় এবং দ্বিতীয় ক্লজে আগেরটার মতোই দ্বিতীয় ক্লজটির ভার্বটাও V2 হয়। ভার্বটি কিসে হয়, V2 তে হয়। ঠিক হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাডের মতোই নো সুনার হ্যাডেও এর পরবর্তী ইমিডিয়েট ভার্বটা V3 তে হবে এবং দ্বিতীয় ক্লজটির ভার্বটা হবে V2 তে। আমরা একটা উদাহরণ দেখি, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, একটা উদাহরণ দেখি। যেমন আমি যদি আপনাকে বলি, বোর্ডটা এক পাশ দেখা যায়, আমি তো এটুকু লিখছি, এর বাইরে তো যাচ্ছি না, তাই না? আপনি যতটুকু লিখছি এর ভিতরেই দেখেন, সমস্যা নাই। আচ্ছা, খুব খুব পপুলার একটা বাক্য যেটা সবসময় দেখা যায় বোর্ড কোশ্চেন অনেক বেশি আসে, যে চোরকে দেখা মাত্রই বা চোর পুলিশকে দেখা মাত্রই চোর দৌড় দিল, এরকম একটা বাক্য আছে না? তাহলে নো সুনার হ্যাড the thief the police, he
এরকম বাক্য থাকতে পারে যে no sooner had the thief see the police he ran away। এরকম বাক্যে দুইটা ভার্ব আপনাকে দেয়া থাকতে পারে যে no sooner had এর পর যে এই ভার্বটা আছে এবং এই ভার্বটা আছে। আমি একটু আগে বলেছি যে এই no sooner had যুক্ত যেই ক্লজটা থাকবে এটার যে ভার্বটা আছে এটা হবে কিসে V3 তে, কারণ এখানে হ্যাড আছে না, হ্যাড প্লাস V3, হ্যাডের পরবর্তী ভার্ব তো V3 হবে। খুব সিম্পল একটা ফান্ডা। এখন আমি যদি এটাকে V3 করি তাহলে কি হচ্ছে seen। তাহলে no sooner had the thief seen the police he ran away, এটা কি হবে V2 তে হবে, তাই না? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ভেজাল আছে কোনো ভেজাল থাকার কথা না। ওকে, seen and ran, exactly, very good, very good। ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম no sooner had প্লাস V3 যদি no sooner had এর পর দুইটা ভার্ব থাকলে আমরা কিরকম ভাবে সেগুলো সলভ করে ফেলবো। ওকে, সো আমরা টপিক পড়ছি রাইট ফর্ম অফ ভার্ব। এবার খুবই বিখ্যাত একটা কি বলবো রুল, যেটা আমরা সবাই মোটামুটি কনফিউজড হয়ে যাই। আমি যদিও এটা কমপ্লিটিং সেন্টেন্সে আপনাদের পড়িয়েছি, স্টিল আমি আরেকবার দেখিয়ে দেই। সেটা হচ্ছে আফটার এবং বিফোর এর। কি আফটার এবং বিফোর। সো আফটার এবং বিফোর এর ফান্ডাটা কি? অনেক সময় এরকম বাক্য থাকে যে আমি কাজটি জমা দেওয়ার আগেই কি হলো, সময় শেষ হয়ে গেল। আমি কাজটি জমা দেওয়ার পরে সে আমাকে বাহবা দিল। তো এরকম আগে এবং পরে এরকম দুইটা কাজ থাকে অনেক সময় প্যারালাল ভাবে। তো দুইটা কাজ থাকে এবং তার মাঝখানে আফটার এবং বিফোর দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ হলো, আর একটা কাজ হওয়ার পরে আর একটা কাজ হলো, এরকম বাক্যগুলো আপনাদের থাকতে পারে। বেসিক্যালি এটার উদাহরণ আমরা দেখি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সরি পাস্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহারে। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারে এটা আছে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সেরও একটা কানেকশন আছে এর সাথে। এখানে বেসিক্যালি দুইটা টেন্সের মধ্যে কোলাবোরেশন ঘটে। একটা হচ্ছে কি ফাস্ট ইনডিফিনিট এবং ফাস্ট পারফেক্ট। এই দুইটা টেন্সের মধ্যে আপনাদের মূলত বসাতে হয়। এখন কথা হলো আপনাদের মোস্ট অফ দ্য টাইম যেটা ভেজাল লাগে যে বিফোর এর আগে বা আফটার এর আগে কোন টেন্স বসবে বা পরে কোন টেন্স বসবে, তাই না? খুব সিম্পলি মাথায় রাখবেন যে আমাদের প্রথমে বসাতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। কার অবস্থান আগে নির্ণয় করব আমরা? পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা আগে বসিয়ে নিব। এ কোথায় বসবে সেটা আগে ডিসাইড করব। এখন আফটার মানে কি? আফটার কথার অর্থ হচ্ছে পরে। আফটার কথার অর্থ কি? আফটার কথার অর্থ হচ্ছে পরে। তাহলে যেহেতু এটার অর্থ হচ্ছে পরে, তার মানে এর পরে কে বসবে? ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? এবার বিফোর অর্থ কি? পূর্বে। বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে এর আগে কে বসবে? ফার্স্ট পারফেক্ট। খুব সিম্পল, অর্থ দিয়ে মনে রাখবেন। বিফোর মানে কি? পূর্বে। আফটার মানে হচ্ছে পরে। তার মানে প্রথমেই কাকে বসাতে হবে? প্রথমে কার অবস্থানটা আমরা নির্ণয় করব? প্রথমেই নির্ণয় করব যার অবস্থান, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্টের অবস্থান। তাহলে আমরা আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট হবে পরে, বিফোর মানে পূর্বে, পাস্ট পারফেক্ট হবে পূর্বে। এবার বাকি দুইটা অবস্থা থাকে না, এর আগে এবং এর পরে, এই দুইটা ফাঁকা জায়গায় আমরা বসিয়ে দিব পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? বুঝেছি এটুকু? ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? না ভেজাল নাই? জি, তামিমা আক্তার বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটুকু বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন এটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এইটুকু ক্লিয়ার। আমরা একটা বাক্যের উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বাক্যটা এইভাবে থাকতে পারে, বিফোর friends house
বিফোর উই, এরকম থাকতে পারে যে উই ভিজিট আওয়ার ফ্রেন্ডস হাউস বিফোর উই লিভ। এখন এই বাক্যের মধ্যে বিফোর শব্দটা আছে এবং দুইটা ভার্ব দেয়া আছে। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে কোনটা কোন টেন্স হবে এবং কোনটা কোন টেন্সে আমরা বসাবো। খুব সিম্পল আনসার হচ্ছে, খুব সিম্পল আনসার কি, আমরা বললাম একটু আগে যে বিফোর আমরা কার অবস্থানটা আগে নির্ণয় করব, পাস্ট পারফেক্টের অবস্থানটা আমরা আগে বসাবো, আগে নির্ণয় করতে হবে। তাহলে বিফোর কথা অর্থ কি পূর্বে, পাস্ট পারফেক্ট কোথায় বসবে, পূর্বে বসবে, মানে বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে, we had visited our friend's house before we, তাহলে বাকি অংশটা কি হবে, past indefinite left। we had visited our friend's house before we left, এরকম হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলবেন। ক্লিয়ার না? আচ্ছা, হ্যাঁ, হ্যাড ভিজিটেড প্লাস লেফট, ভেরি গুড ভেরি গুড। এই টপিকটা কমপ্লিট করার পর আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। আপনাদের স্ক্রিনে নিয়ে আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো। ওকে রাফি, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। আমার মনে হয় যে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না আপনাদের। ওকে, আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এবার খুবই ভার্সেটাইল একটা টপিক, খুবই ভার্সেটাইল একটা বলবো আমি, রুল বলবো এটাকে। সো ওয়াইলের ব্যবহার, এটা মোস্ট অফ দ্য টাইম আমরা ভুল করে থাকি। ওয়াইল, পাশে হচ্ছে কি যাত্রা গান হচ্ছে, মানে আমরা যেখানে থাকি আর কি, পাশে হচ্ছে একটা লাইক কি বলবো, রিক্সাওয়ালাদের গ্যারেজ থাকে না, গ্যারেজ টাইপের একটা জায়গা আছে। তো এখানে রিক্সাওয়ালারা আর কি নিজেদের বিনোদনের জন্য তারা নিজেরা মিলে নাকি বাইরে থেকে কাউকে আনছে আমি জানি না, তো এই ঢোল তবলা বাজাচ্ছে, আরো কি কি ভাষায় যেন গান টান গাচ্ছে। সো মোস্ট লাইকলি যাত্রা টাইপের গান আর কি। এটা কালকে থেকে শুরু হয়েছে, সারা রাত চলে, মানে ইটস পেইনফুল, লিটারালি পেইনফুল, শব্দ এখনো আসতেছে। তো আপনাদের বাসার ওইদিকে যাত্রাপালা হয়টাই কিনা, আমার এলাকাতে তো প্রচুর হয়তো, আমি উত্তরবঙ্গের মানুষ, আমি নিজে দেখে বড় হয়েছে এগুলো, ঠিক আছে। ওয়াইলের ক্ষেত্রে বিষয়টা কিরকম, কোনো বাক্যে যদি ওয়াইল থাকে, ওয়াইলের দুইটা ইন্টারফেস হতে পারে, দুইটা ধরনের সিচুয়েশন হতে পারে, দুই ধরনের সিচুয়েশন। এক, ওয়াইলের পর ইমিডিয়েট একটা ভার্ব থাকতে পারে, ওয়াইলের পরে একটা কি পর একটা ভার্ব থাকতে পারে। আবার ওয়াইলের পর একটা ভার্ব না থেকে একটা সাবজেক্ট থাকতে পারে এবং তারপর একটা ভার্ব থাকতে পারে। এরকম দুইটা সিনারিও আমরা দেখতে পাই। কয়টা সিনারিও দেখতে পাই? দুইটা সিনারিও। একটা হচ্ছে ওয়াইলের পর ডিরেক্টলি একটা ভার্ব থাকবে, অথবা ওয়াইলের পর একটা সাবজেক্ট তারপর একটা ভার্ব থাকবে। তো দুইটার ক্ষেত্রে নিয়মটা একটু দুই রকম। যখন ওয়াইলের পর ডিরেক্টলি ভার্ব থাকবে তখন মাথায় রাখবেন যে ওয়াইলের পরবর্তী ভার্বের সাথে আপনাদের আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত করবেন? ওয়াইলের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি ওয়াইলের পর ডিরেক্টলি ভার্ব থাকে, কোনো সাবজেক্ট না থাকে মাঝখানে। কিন্তু যদি ওয়াইলের পরবর্তী অংশে সাবজেক্টটা থাকে এবং তারপরে ভার্ব থাকে, তখন এই ভার্বটা কিন্তু আর আইএনজি যুক্ত করা যাবে না। এই ভার্বটা তখন কিসে হবে? ফার্স্ট ইনডিফিনিটে নিতে হবে। যদি আপনি সিম্পলি বলেন তাহলে হচ্ছে ভি টু, ফার্স্ট ইনডিফিনিটে নিতে হবে অথবা ভি টু নিতে হবে। তাহলে খুব সিম্পল একটা ফান্ডা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে খুব সিম্পল ফান্ডা, ওয়াইলের পর যদি ডিরেক্ট ভার্ব থাকে তাহলে আইএনজি যুক্ত করব, খুব সিম্পলি আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে। আর ওয়াইলের পর যদি একটা সাবজেক্ট থাকে এবং তারপর একটা ভার্ব থাকে, এই সাবজেক্টের কারণেই পুরো গেমটা চেঞ্জ হয়ে যায়। তখন এই ভার্বটা আর আইএনজি যুক্ত হয় না, তখন এটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট বা ভি টু তে। ক্লিয়ার? ওকে ভাই, মেড ইংলিশের কোনো ব্যাচ আছে? রাসু ভাই, এক্সট্রিমলি সরি, মেড ইংলিশের কোনো ব্যাচ নেই। আমি আসলে অ্যাডমিশনের ক্লাস এখনো শুরু করিনি। এটা নিয়ে আসলে একাডেমিক সেক্টরটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। আর মেইনলি আমি হচ্ছে স্পোকেন নিয়ে কাজ করি, ইংরেজি স্পোকেন নিয়ে কাজ করি, এবং স্পোকেন নিয়ে বিভিন্ন ধরনের পেইড ব্যাচ পড়াতে পড়াতে আসলে এই একাডেমিক সেক্টর এবং অ্যাডমিশনের দিকে আসলে একটু কম সময় দিতে পারি।
ঠিক আছে? তবে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, যারা স্পোকেন শিখতে চান একদমই শুরু থেকে, যাদের আপনাদের মনে হয় যে না একদমই কিছুই পারেন না, বোঝেন না, কিন্তু শেখার ইচ্ছা আছে, আপনি কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আমাদের একটা স্পোকেনের নতুন কোর্স লঞ্চ হয়েছে, যেটার আমরা অলরেডি 6টা ব্যাচে মোটামুটি 3000-এর মতো স্টুডেন্ট পার করে ফেলেছি, 3000 স্টুডেন্টকে শিখিয়েছি। এখন এটা 7ম ব্যাচ। এই 7ম ব্যাচে আমরা ভর্তি এখন গ্রহণ করছি। আপনারা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, এবং আমি আজকে ডিটেলসটা, ভর্তির নিয়মটা আমাদের পেজ থেকে পোস্ট করে দিব রাতে। ওকে, ন্যারেশনে কোনো ভিডিও আছে? ন্যারেশনে ভিডিও আপলোড করবো আমি ভাই, টেনশন নিয়েন না, ন্যারেশনের উপর ভিডিও আপলোড করবো। ফারহানা হক বলেছেন সব বুঝলাম কিন্তু একটু পর ভুলে যায়, এটার ওষুধ আছে আমার কাছে। আল জুবাইর ভাই, ভাই কেমন আছেন? ভালো আছি। আমাকে বলেন এই প্রবলেমটা কারা কারা ফেস করেন, যে সবই বোঝেন একটু পরে ভুলে যান, কে কে এই প্রবলেম ফেস করেন? তাদের জন্য ওষুধ বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, এরপর খুবই খুবই অবভিয়াস একটা রুল, যেটা মূলত আমি কমপ্লিটিং সেন্টেন্সে আপনাদের অলরেডি পড়িয়েছি, which is that lest। এটা খুব ইজি। লেস্ট, এই লেস্ট থাকলে পরবর্তী ভার্বের আগে শুড ব্যবহার করতে হয়, খুব ইজি একটা টপিক। লেস্ট যদি থাকে তাহলে ভার্বের আগে আপনাদের কি শুড ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম নিতে হবে। এটা খুব ইজি একটা টপিক। লেস্ট থাকলেই সাবজেক্টের পর আমাদের শুড নিতে হবে, লেস্ট থাকলেই ভার্বের আগে আমাদের শুড নিতে হবে। এটা হচ্ছে একদম থাকে না যে আত্মার মতো কানেক্টেড, সেরকম একটা বিষয়। যেমন আমরা অনেক সময় বলি যে এরকম, ঠিক আছে, একটা উদাহরণ যদি বলি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লেস্ট মানে হচ্ছে পাছে বা যদি না পরে, আমরা বলি না যদি না পরে, ভবিষ্যতের ভয়ের অর্থে আমরা ব্যবহার করি এটা। ভাই ভয়েস এর লেকচার লাগবে ইনশাআল্লাহ, ভয়েস এর লেকচারও দিয়ে দিব। আচ্ছা, ও ওয়াইলের কি আমি উদাহরণ দেই নাই? আয় হায়, এ তো কেলেঙ্কারি হয়ে গেল দেখি, এ তো কেলেঙ্কারি হয়ে গেল। এই তো বেশিক্ষণ না, বেশিক্ষণ নাই। তো দেখেন, যদি ওয়াইলের পর এরকম থাকে, ওয়াইল ইটস I was while eat, এরকম যদি থাকে তাহলে আপনি কি বলবেন? while eating I was talking, যখন আমি খাচ্ছিলাম তখন কথা বলছিলাম। while eating I was talking, এরকম হতে পারে। কিন্তু যদি এরকম থাকে while I eat I was talking, এরকম যদি থাকে while I, তখন কিন্তু আর ইটিং হবে না, while I তখন কি হবে? at, while I at I was talking, আমি যখন খেলাম তখন কথা বলছিলাম। বুঝতে পারছেন? তাহলে একটা সাবজেক্ট থাকার কারণে এটা কি হয়ে গেল? ভিডিওতে রূপান্তরিত হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? I was talking, very good। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা একটু চলে যাই পরবর্তী, যেটা লেস্টের কথা বলছিলাম আমি। একটা উদাহরণ দিলেই মানে ইনশাআল্লাহ জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা বলি যে walk fast, walk fast lest he should get you। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এরকম, walk fast lest he should আছে না, প্রশ্নের মধ্যে কিন্তু আপনাদের এরকম থাকবে, এরকম শূন্যস্থান এখানে দেওয়া থাকবে, আর এখানে আপনাদের একটা মার্ক করা থাকবে। এখন আপনার মনে হতে পারে যে গেটটাকে আমি গট করব, গঠন করব, কিংবা গেটিং করব, এরকম অনেক কনফিউশন থাকতে পারে। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই বাক্যের মধ্যে ইন্ডিকেটর হিসেবে কি আছে। দেখেন, একটা বাক্যের মধ্যে ইন্ডিকেটর গুলো কিন্তু হচ্ছে রুলস এর প্রাণ কেন্দ্র। আপনি যদি ইন্ডিকেটর গুলো বুঝতে পারেন ঠিক মতো, লাইক হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, আনলেস, লেস্ট, মোরওভার, তারপর হচ্ছে আপনার সিন্স, অ্যাজ, বিকজ অফ, ঠিক আছে, এরকম যে জিনিসগুলো, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই জিনিসগুলো যদি আপনি একবার ধরতে পারেন তাহলে কিন্তু এই চেঞ্জটা বোঝা খুব ইজি হবে আপনার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? হি শুড, এবং এটা হচ্ছে বেস ফর্মই থাকবে, কারণ শুডটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, এবং আমরা জানি মডেল অক্সিলারি পরে ভার্বটা অবশ্যই বেস ফর্মে রাখতে হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে ওকে, সো আমরা আজকে মোটামুটি আপনাদের 8টা রুলস পড়িয়ে দিলাম, 8টা রুলস পড়াইলাম।
এখন কতক্ষণ হয়েছে ক্লাসের? আই ডোন্ট নো। ক্লাসের কতক্ষণ হয়েছে? আচ্ছা, ইটস মোর দেন 30 মিনিটস, মোর দেন 30 মিনিট। আচ্ছা, যদিও ক্লাসটা আর একটু বড় করার ইচ্ছা, কিন্তু ওদিক থেকে ম্যাম প্যারা দিচ্ছে। ঠিক আছে, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। আমরা আগামীকাল কিন্তু ক্লাস করব। আমি বলেছি কি, শনি, সোম এবং বুধ এই 3 দিন ক্লাস হবে আমাদের। কোন দিন কোন দিন? শনি, সোম এবং বুধ ঠিক রাত 10টায় চলে আসবেন। কি কি বার? লিখে নেন, সবাই নোট করে নেন। এসএসসি এবং এইচএসসির ক্লাস শনিবার, সোমবার এবং বুধবার, সপ্তাহে 3 দিন। এই সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায় আপনারা চলে আসবেন। কয়েকজন বন্ধু বান্ধবকে হাত পা নাক কান চোখ ধরে টেনে নিয়ে আসবেন, আর এই আমাদের এই ক্লাসটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। তো আমরা ছোট ছোট ফ্রাগমেন্টে ক্লাসগুলো করছি যাতে করে আপনারা ভুলে না যান। অনেক বড় একটা ক্লাস করলাম, 2 ঘন্টার একটা ক্লাস করলাম, অনেক ইনফরমেশন দিলাম, আপনি সাথে সাথে ভুলে গেলেন, 7 দিন পর ভুলে গেলেন, সমস্যা না। তো আমরা 4টা 5টা 10টা 12টা করে রুলস পড়বো যাতে করে ওগুলো প্র্যাকটিস করার আপনারা সময় পান। সো এখন অনেকে আছেন, একটু আগে বললেন যে আলটিমেটলি আপনারা যা পড়ছেন ভুলে যাচ্ছেন, বা এখন বুঝতে পারছেন কিন্তু একটু পরে ভুলে যান। এই প্রবলেমটার একমাত্র সলিউশন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করা। আপনি যখন একটা টপিক পড়ছেন, ওই টপিকটা কমপ্লিট করার পর আপনি যদি টপিক পড়তে 2 দিন সময় নষ্ট করেন, বোর্ড কোশ্চেন সলভ করতে আপনার 1 সপ্তাহ সময় নষ্ট করা উচিত। কি বলছি আমি, বুঝছেন? বুঝেন নাই? মনে করেন রাইট ফর্ম ভার্ব পড়তে আপনার কয়দিন লাগলো? 3 দিন লাগলো, 3 ডেজ থিওরিটা পড়তে। রুলস রেগুলেশন থিওরি সব পড়লেন আপনি, আমার ক্লাসগুলো করলেন। 3 দিনে যদি আপনি রাইট ফর্ম ভার্বের রুলস রেগুলেশন সব পড়ে শেষ করেন, এবার এটা তো খেলে হবে না, হজম তো করতে হবে। হজম ছাড়া তো আপনি এনার্জি পাবেন না, তখন তো আপনি পরীক্ষায় লিখতে পারবেন না। হজম করতে হবে, হজমটা হচ্ছে মেইন জায়গা। 3 দিন যদি এখানে নেন, 7 দিন আপনি নেন হচ্ছে বোর্ড কোশ্চেন সলভে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার একটা টপিকে যদি আমি 10 দিন দিয়ে দিই তাহলে তো সমস্যা। আপনাদের হাতে তো অনেক অডেল টাইম আছে। আপনি যদি এই 10 দিন একটা টপিকে দেন, ট্রাস্ট মি, এই টপিকের আর নারী ভুড়ি একদম কিচ্ছু থাকবে না, গায়েব হয়ে যাবে, সব তুলো ধুনো হয়ে যাবে। এখানে আর আপনাকে কেউ আটকাইতেই পারবে না। এই 7 দিনে আপনার কমপক্ষেও 50 থেকে 60টা কোয়েশ্চেন সলভ করতে হবে এই একটা টপিকের উপরে। আপনি দেখবেন আপনাদের টেস্ট পেপার বলেন কিংবা আপনাদের যে মডেল কোশ্চেনটা আপনারা ব্যবহার করেন, এটার শেষের দিকে বোর্ড কোশ্চেন আছে, এবং ওই বোর্ড কোশ্চেনের রাইট ফর্ম ভার্বের কিংবা যে নির্দিষ্ট টপিক আপনি খুঁজেন, ওই টপিকের উপর একটা না দেখবেন যে 80টা বা 70টা কোশ্চেন দেওয়া থাকে বোর্ড কোশ্চেন, সেগুলো সলভ করে ফেলবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এই যে ভোলার যে ব্যারামটা আছেন এটা থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা আগামীকাল ইনশাআল্লাহ আবার যুক্ত হব আমাদের সাথে। কয়টায়? সবাই বলেন কয়টায়? ঠিক রাত 10টায়, শনিবার, সোমবার এবং বুধবার। আজকে শুক্রবার, যেহেতু গত 2 দিন ক্লাস নেই, এই জন্য আমি আজকে ক্লাসটা নিলাম। তবে আগামীকাল ক্লাস নিব ঠিক রাত 10টা ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার কিনা? কথা কি বোঝা যায়? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আগামীকাল সবার সাথে দেখা করব। আজকের মতো আমরা বিদায় নেই, এই পর্যন্তই রাখি। আগামীকাল সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।